সবাইকে স্বাগত। আজ আমরা জেডি রবের লেখা ফ্রেমড ইন ডেথ বইটার গভীরে যাব, মানে এর মূল গল্পটা একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, এটা দারুণ একটা বই, একেবারে অন্যরকম একটা মনস্তাত্ত্বিক থ্রিলার। একদম। তো চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে এক অন্ধকার প্রস্তুতি দিয়ে। একজন খুনি যে নিজেকে শিল্পী মনে করে। ঠিক, সে সাধারণ কেউ নয়। তার ধারণা সে এই একঘেয়ে পৃথিবীতে শিল্প আনছে। সে রাতের জন্য তৈরি হচ্ছে, কালো পোশাকে। আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে শিকার তাকে কিভাবে দেখবে, মানে একজন ইয়াং, সুন্দর, নিষ্পাপ চেহারার মানুষ হিসেবে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। তার মানসিকতাটা দেখুন। সে নিজেকে শিল্পী ভাবছে, আর তার শিকার, যারা মূলত লাইসেন্সড কম্প্যানিয়ন্স বা এলসি, তাদের জীবনকে সে তুচ্ছ মনে করছে। ভাবছে এরা বেঁচে থেকেই বাকি করছে। এই যে একটা বিকৃত চিন্তা, একটা হতাশা, এটাই তার কাজের ধরনটা তৈরি করে দেয়, তাই না? ঠিক তাই। সে রাস্তায় নামে শিকার খুঁজতে। প্রথম যাকে সে বেছে নেয় তার নাম লিসা কালভার। হ্যাঁ, লিসা। তার ওই ছোট লাল স্কার্ট আর চকচকে টপটা খুনির নজর কাড়ে। সে কিন্তু সরাসরি অন্য প্রস্তাব দেয় না। না না, একেবারেই না। সে প্রথমে মেয়েটার চোখের প্রশংসা করে, একটু হাঁটার কথা বলে, তারপর আসল টোপটা দেয়। শিল্পের নামে টোপ। বলে যে সে একজন শিল্পী, পোর্ট্রেট আঁকবে আর তার জন্য অনেক টাকা দেবে। হ্যাঁ, $1000 প্রতি সেশনে, আর মোট 3-4টে সেশন। এটা একটা বিশাল অঙ্ক, বিশেষ করে লিসার মতো একজনের জন্য। সে এটাও বলে যে নিউড পোজ দিতে হবে না, শুধু মুখের ছবি। পুরোটাই মিথ্যে। অবশ্যই মিথ্যে। এটা তার কৌশল। সে টাকার লোভ দেখিয়ে শিল্পের মোড়কে শিকারকে ফাঁদে ফেলছে, তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। লিসা অর্ধেক টাকা অগ্রিম চায়, খুনি তাতেও রাজি হয়ে যায়। তারপর তাকে নিজের ওই বিলাসবহুল গাড়িতে তোলে আর নিয়ে যায় তার স্টুডিওতে, যেটা আসলে একটা বিশাল ওয়্যারহাউসের মতো বাড়ি। আর নিজের এই বিলাসবহুল জীবনের কারণ হিসাবে বারবার ওই পারিবারিক টাকার গল্প বলে। এই ফ্যামিলি মানির গল্পটা একটা আবরণ, নিজের আসল পরিচয়, আসল উদ্দেশ্য ঢাকার জন্য। সে চায় শিকার যেন তাকে সম্পূর্ণ বিশ্বাস করে। স্টুডিওতে পৌঁছে পোজ দেওয়ার সময় সে লিসার কিছু ছবিও তোলে। লিসা যখন একটু ফ্লার্ট করার চেষ্টা করে, সে এড়িয়ে যায়, শিল্পের কথা বলে। এটাই তার চরিত্র। সে আসলে লিসার প্রতি ব্যক্তি হিসেবে আগ্রহী নয়। ঠিক, সে লিসাকে তার আঁকার একটা অংশ দেখায়। লিসা ছবিটা দেখে মুগ্ধ হয়ে যায়, নিজেকে বেশ রহস্যময়ী, সুন্দর মনে করে। এখানেই তার বিচ্ছিন্নতাটা স্পষ্ট। লিসা তার কাছে শুধুই একটা বস্তু, একটা ছবি। সে যৌনতায় আগ্রহী নয়, তার একমাত্র আগ্রহ ওই বিকৃত শিল্প সৃষ্টিতে। এরপর সে লিসার ওয়াইনে কিছু মিশিয়ে দেয়। কি যেন নামটা? বারবিচুয়েট। পুরনো দিনের কিন্তু খুব পাওয়ারফুল ঘুমের ওষুধ। হ্যাঁ, বারবিচুয়েট। লিসা যখন অচেতন হয়ে পড়ে, তখন খুনি সে নিজের হাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যার পদ্ধতিটা কিন্তু লক্ষ্য করার মতো। সে চাইলে তো অন্যভাবে, ধরুন বিষ দিয়ে বা ওভারডোজ করিয়েও মারতে পারত, কিন্তু সে নিজে শ্বাসরোধ করছে। এটা তাকে একটা ক্ষমতার অনুভূতি দেয়, কন্ট্রোল। শিকারের জীবনটা সে নিজের হাতে নিচ্ছে, এই অনুভূতিটা তার কাছে গুরুত্বপূর্ণ। যদিও শিকারকে অচেতন করে মারাটা তার ভীরুতাও দেখায়। সে কোনো লড়াই চায়নি। হত্যার পর তার আসল কাজ শুরু হয়। সে খুব যত্ন করে, নিপুণভাবে তার আঠা ব্যবহার করে লিসার মাথাটা একটা নির্দিষ্ট ভঙ্গিতে সেট করে। চোখ দুটো খোলা রাখে আঠা দিয়ে। কি ভয়ঙ্কর! তারপর মৃতদেহটা নিয়ে গিয়ে ফেলে এক আর্ট গ্যালারির মালিকের বাড়ির বেসমেন্টের দরজার বাইরে, হুইটিয়ার পরিবারের বাড়ি। আর পোস্টটা ছিল জোহান ভার্মিয়ারের বিখ্যাত ছবি গার্ল উইথ আ পার্ল ইয়ারিংয়ের মতো, একেবারে জীবন্ত ভাস্কর্য যেন। ভাবা যায়, জায়গাটা বেছে নেওয়া, হুইটিয়ারদের বাড়ি আর ভার্মিয়ারের ছবির অনুকরণ, এর পেছনে কি কোনো বিশেষ কারণ ছিল? হুইটিয়ার পরিবারকে কোনো বার্তা? সেই প্রশ্নটাই বড় হয়ে ওঠে। এবার গল্পে প্রবেশ করেন লেফটেন্যান্ট ইভ ড্যালাস। তদন্তের ভার তার ওপর। ইভ ড্যালাস বেশ ডাকাবুকো, কাজের প্রতি একনিষ্ঠ একজন গোয়েন্দা। হ্যাঁ, একটু রুক্ষ স্বভাবের, কিন্তু মাথা খুব পরিষ্কার। তার জীবনটা আবার তার বিলিয়নিয়ার স্বামী রোয়ার্কের থেকে একদম আলাদা। রোয়ার্টের চরিত্রটাও কিন্তু বেশ আকর্ষণীয়। তার অতীতটা একটু রহস্যময়, কিন্তু বর্তমানে সে ইভের বড় সাপোর্ট সিস্টেম। তাদের সকালের কথোপকথনের মধ্যে দিয়েই সম্পর্কটা বোঝা যায়। কাজের চাপ, ডিনার প্ল্যান, এসবের মধ্যেই একটা গভীর বোঝাপড়া।
ঠিক এই সম্পর্কটা ইভের চরিত্রে একটা ব্যালেন্স আনে, আর রোয়ার্কের সম্পদ আর যোগাযোগ সেগুলো তদন্তে কাজে লাগে। তো ইভ কিং স্ট্রিটের ক্রাইম সিনে পৌঁছায়, হুইটিয়ারদের ওই আলিশান বাড়ি, আর সামনেই বেসমেন্টের দরজার কাছে লিজার মৃতদেহ, ওই গার্ল উইথ আ পার্ল ইয়ারিংয়ের পোজে। উফ, দৃশ্যটা কল্পনা করতেও কেমন লাগছে, তার দিয়ে মাথা আটকানো, আঠা দিয়ে চোখ খোলা। ইভের পার্টনার ডিটেকটিভ পিবিডি সে পোজটা চিনতে পারে, যদিও ছবির নামটা প্রথমে মনে করতে পারে না। তার মানে পিবিডির আর্ট সম্পর্কে ধারণা আছে, এটা তদন্তে একটা লিড হতে পারে। হ্যাঁ, বোঝা যায়। খুনি শুধু খুন করছে না, বিখ্যাত আর্টওয়ার্ক নকল করছে। ইভ আর পিবডি হুইটিয়ের পরিবারের সাথে কথা বলে। বাড়ির ভেতরে দামি সব শিল্পকর্ম। পরিবার নিশ্চয়ই খুব বিরক্ত আর ভীত। অবশ্যই, বিশেষ করে ফিওনা, তাদের প্রায় 18 বছরের মেয়ে। সে পার্টি থেকে ফিরে প্রথম ডেড বডিটা দেখে। সে লিসার আইডি ফটো দেখে চিনতে পারে না, কিন্তু পোশাক আর পোজটা দেখে চমকে যায়, কারণ ছবিটা সে চেনে। ফিওনার প্রতিক্রিয়াটা সন্দেহজনক, সে কি কিছু লুকোচ্ছে? যদিও মূল প্রশ্নটা একই থাকছে, এই বাড়িটাই কেন? তদন্ত এগোয়। ইভ আর পিবডি লিসার অ্যাপার্টমেন্টে যায়। খুব সাধারণ একটা জায়গা, অপরিষ্কার, সেফটিও কম। সেখানে কি পাওয়া গেল? মেকআপ, কন্ডম, একটা ট্যাবলেট পাওয়া যায় যেখানে তার টাকা পয়সার হিসেব বেশ গোছানো। বোঝা যায় মেয়েটার উচ্চাকাঙ্ক্ষা ছিল। কিছু লুকানো টাকাও পাওয়া যায়, কিন্তু ব্যক্তিগত জিনিস যেমন ধরুন ফ্যামিলি ফটো বা অন্য কোনো স্মৃতিচিহ্ন প্রায় কিছুই নেই। এটা তার একাকিত্ব আর পেশার প্রতি মনোযোগটাই তুলে ধরে। হয়তো এই বিচ্ছিন্নতায় তাকে সহজ টার্গেট বানিয়েছিল। তার প্রতিবেশী স্টেশনের সাথে কথা বলেও জানা যায় লিসা একা থাকত, মিশত না তেমন কারোর সাথে। এরপর নিশ্চয়ই মর্গ রিপোর্ট। হ্যাঁ, ডক্টর মরিস জানায় লিসাকে খুব শক্তিশালী হাতে শ্বাসরোধ করা হয়েছে, গলার হাড় ভেঙে গেছে, আর হত্যার আগে বারবিচুয়ের দেওয়া হয়েছিল। কোনো সেক্সুয়াল অ্যাসল্টের চিহ্ন নেই। কিন্তু পোশাকের ব্যাপারে কিছু জানা গেল? সেটাই সবচেয়ে অবাক করার মতো। পোশাকগুলো নিরাপদ দামি, সিল্ক, লিনেন, জাফরান রং, নিখুঁত কাস্টম সেলাই। এগুলো সাধারণ পোশাক নয়। তার মানে খুনি শুধু ধনীই নয়, সে অত্যন্ত খুঁতখুঁতে। তার পরিকল্পনা আছে, সে সময় নিয়ে টাকা খরচ করে এই শিল্পকর্ম তৈরি করছে। পোশাকগুলো তার এই অবসেশনেরই প্রমাণ। এই ডিটেলগুলো খুনির একটা ছবি তৈরি করতে সাহায্য করছে। সম্পদ, শিল্পের জ্ঞান, নিখুঁত হওয়ার বাতিক। ইভা আর পেবডি এবার হুইটিয়ার গ্যালারির সাথে যুক্ত শিল্পীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। অ্যালিন ওরিয়ন, সাইমন স্ট্যান্ডিশ, কাইল রিউ কয়েকজনের সাথে কথাও হয়। কারো কারো ব্যবহারে কিছু সমস্যা দেখা যায়, কিন্তু সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায় না তখনও। কিন্তু খুনি তো থেমে থাকার পাত্র নয়। একেবারেই না। খুব তাড়াতাড়ি দ্বিতীয় খুনের খবর আসে। এবার শিকার 22 বছরের রবার্ট রেইন। সেও একজন এলসি। কোথায় পাওয়া গেল তাকে? হ্যারিয়েট বিচম গ্যালারির বাইরে। আর এবার অনুকরণ করা হয়েছে টমাস গেইনসবোরোর বিখ্যাত ছবি দ্য ব্লু বয়। দ্য ব্লু বয়, আভিজাত্য আর তারুণ্যের প্রতীক। হ্যাঁ, আর পদ্ধতি সেই একই। শ্বাসরোধ, বারবিচুয়েট, আঠা দিয়ে চোখ মুখ মাথা ঠিকঠাক রাখা। এমনকি এবার পরচুলাও ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় খুনটা প্যাটার্নটা একেবারে স্পষ্ট করে দিল। শিকার এলসি, বিখ্যাত ছবির অনুকরণ, নির্দিষ্ট পদ্ধতিতে হত্যা, কিন্তু এবার শিল্পী আর ছবি দুটোই আলাদা। ঠিক। এটা কি খুনির বিভিন্ন মাস্টারের কাজ নকল করে নিজেকে প্রমাণ করার চেষ্টা? হতে পারে। গ্যালারির অপারেটর আয়োনার সঙ্গী মিখায়েল কি যেন একটা মন্তব্য করেছিল না? হ্যাঁ, মিখায়েল বলেছিল খুনি একজন প্রিটেন্ডার, মানে ভানকারী, যে শুধু নকল করতে পারে, নিজে কিছু তৈরি করতে পারে না। মিখায়েলের কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সে নিজে শিল্পী, তাই হয়তো খুনির ভেতরের ওই শূন্যতাটা ধরতে পেরেছে। তা ঠিক। তদন্তের রবার্টের জীবন সম্পর্কেও জানা যায়। সেও টাইম স্কোয়ারের কাছে এক ভাঙাচোরা ফ্লপ হাউসে থাকত। লিসার মতোই। অনেকটা অপরিষ্কার পরিবেশ, কিন্তু রবার্ট নিজে বেশ পরিষ্কার থাকত। তার ঘরও লুকানো টাকা, ড্রাগস পাওয়া যায়। পন থিয়েটারের ম্যানেজার জানায় রবার্ট এই লাইন ছেড়ে ম্যানেজমেন্টে যেতে চেয়েছিল। দুজনের মধ্যেই ওই ওপরে ওঠার ইচ্ছাটা ছিল। এই মিলগুলো কি খুনিকে আকৃষ্ট করেছিল? তাদের জীবনের এই অপূর্ণতা? হয়তো। রবার্টের সহকর্মীরা জানায় ঘটনার রাতে তারা রবার্টকে শেষবার একজনের সাথে হেঁটে যেতে দেখেছিল, আর তার দেওয়া বর্ণনা আগের বর্ণনার সাথে মিলে যায়। একদম। মাঝারি উচ্চতা, লম্বা চুল, দামি কিন্তু ক্যাজুয়াল পোশাক। সন্দেহভাজনের ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
আর পোশাক, এবারকার পোশাক নিয়েও নিশ্চয়ই তথ্য পাওয়া গেছে। হ্যাঁ, কস্টিউম বিশেষজ্ঞ হার্ভো জানায় পোশাকগুলো শুধু দামি নয়, সম্ভবত কাস্টম মেড। এগুলো তৈরি করতে লক্ষ লক্ষ ডলার আর মাসখানেক সময় লেগে যেতে পারে। বিশেষ করে দ্য ব্লু বয় স্যুটের আইরিশ লেসটা একটা বড় সূত্র। তার মানে তদন্ত পোশাক আর আর্ট সাপ্লাইজের দিকে যাচ্ছে। ঠিক, বিভিন্ন গ্যালারি থেকেও খবর আসতে থাকে। JHE আদ্যক্ষরের একজন শিল্পী, যার বর্ণনা ওই লোকটার সাথে মিলে যায়, লম্বা বাদামি চুল, নীল চোখ, বয়স ৩০-এর কম, সে নাকি তার প্রাণহীন পোর্ট্রেট নিয়ে বিভিন্ন গ্যালারিতে গিয়েছিল আর রিজেক্টেড হওয়ার পর খুব উদ্ধত ব্যবহার করেছিল। তাহলে দেখুন, খুনির ওই পারফেকশনিস্ট অ্যাটিটিউড আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টাই তাকে ধরিয়ে দেওয়ার পথে নিয়ে যাচ্ছে। দামি পোশাক, ফ্রান্স থেকে আনা ব্রাশ, বিশেষ পিগমেন্ট, এই সূত্রগুলো তাকে আলাদা করে দিচ্ছে। তার নিখুঁত হওয়ার বাতিকই তার ভুলের কারণ হচ্ছে। আর এর মধ্যেই তৃতীয় খুন। আবার কে এবার? জেনেট হুথার্স, যার আরেক নাম শাবলিস। এবার অনুকরণ করা হয়েছে মাদাম ভিজেলে ব্রুনের সেলফ পোর্ট্রেটের। পরনে ছিল গোলাপি গাউন। আর ঘটনাস্থল? রোয়ার্কের এক কর্মচারী নাটালি হন্সবির বাড়ির বাইরের একটা বেঞ্চে। পদ্ধতি সেই একই, শ্বাসরোধ, বারবিচুয়েট, আঠা। কিন্তু এবার খুনি একটা মারাত্মক ভুল করে বসেছে। কি ভুল? খুব গুরুত্বপূর্ণ কিছু। খুবই গুরুত্বপূর্ণ। শিকারের নখের নিচে কাপড়ের কয়েকটা আঁশ পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্টে জানা যায় ওগুলো খুব সম্ভবত খুনির গাড়ির কার্পেটের আঁশ। তার মানে ট্রেস এভিডেন্স, এটা তো সরাসরি তাকে যুক্ত করতে পারে। একদম। এই তৃতীয় খুনটা যেন খুনির অতিরিক্ত আত্মবিশ্বাস আর বেপরোয়া মনোভাব দেখাচ্ছে। সে হয়তো ভাবছে সে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু এই সামান্য আঁশ তার পতন ডেকে আনতে পারে। নিখুঁত পরিকল্পনা এবার ভেঙে পড়ছে। এবার সব সূত্র এক জায়গায় আসছে। গাড়ির কার্পেটের আঁশ ধরে তদন্ত করে গাড়িটার রেজিস্ট্রেশন পাওয়া গেল। মালিক হার্পার গ্রুপ, একটা বিশাল কোম্পানি। গ্যালারির সাক্ষ্য থেকে পাওয়া JHE আদ্যক্ষর, প্রত্যক্ষদর্শী স্কেচ, সব মিলিয়ে খুনি শনাক্ত। কে সে? জনাথন হার্পার, এবারসোল, হার্পার গ্রুপের মালিকদের একমাত্র ছেলে। অগাধ পয়সা, ট্রাস্ট ফান্ডের মালিক, থাকে ট্রাইবেকার এক দুর্ভেদ্য হাই সিকিউরিটি বাড়িতে। প্রোফাইলটা মিলে যাচ্ছে তাহলে। টাকা, সুযোগ, আর্ট ওয়ার্ল্ডের প্রত্যাখ্যান থেকে আসা ক্ষোভ, নার্সিসিজম। এবার তাকে ধরার পালা। কাজটা সহজ ছিল না। রোয়ার্কের টেকনিক্যাল হেল্প লাগে। তার সাহায্যে ইভের টিম এবারসোলের ওই অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে তার বাড়িতে ঢুকে। আর তাকে পেয়ে যায়। হ্যাঁ, হাতে নাতে। যখন সে চতুর্থ শিকার অ্যারন পাইক নামের আরেকজন এলসিকে পোজ দেওয়ার জন্য তৈরি করছিল। ও মাই গড! তারপর? ধরা পড়ার মুহূর্তে এবারসোল হিংস্র হয়ে ওঠে। অ্যারনকে একটা প্যালেট নাইফ দিয়ে ভয় দেখায়, ইভকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ইভ তাকে কাবু করে ফেলে। গ্রেফতার করা হয় তাকে। তার ওই ভ্রমের দুনিয়াটা যখন ভেঙে পড়ল, তখন তার আসল হিংস্র রূপটা বেরিয়ে এলো। ঠিক। এবারসোলের বাড়িতে তল্লাশি চালিয়ে যা পাওয়া গেল তা এক কথায় বহাবহ। অসমাপ্ত পেইন্টিং, আরও কস্টিউমস, ড্রাগস, সেই তার, আঠা, শিকারদের ছবি, পোশাক। আর সেই জার্নালটা? হ্যাঁ, তার ব্যক্তিগত জার্নাল, যেখানে সে নিজেকে দ্য নিউ মাস্টার বলেছে। লিখেছে সে নাকি শিকারদের জীবন কেড়ে নিয়ে তাদের অমরত্ব দিয়েছে শিল্পের মাধ্যমে। তার পুরো বিকৃত দর্শনটা সেখানে লেখা। এটা তার নার্সিজম আর অপরাধ ঢাকার ভয়ঙ্কর যুক্তি। সে নিজেকে সমাজের আবর্জনা পরিষ্কারকারী এক মহান শিল্পী ভাবছে। জেরার সময় ইভ খুব বুদ্ধির সাথে এবারসোলের এই ইগোকেই কাজে লাগায়। তার ট্যালেন্ট, পারফেক্ট প্ল্যানিং, আর্টিস্টিক ভিশনের প্রশংসা করে। আর এবারসোল সেই ফাঁদে পা দেয়। একদম। সে গর্বের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে তার প্রত্যেকটা খুনের পরিকল্পনা, তার পেছনের যুক্তি সব ব্যাখ্যা করে। শিকারদের প্রতি তার চরম অবজ্ঞা প্রকাশ পায়। সে ভাবে সে তার ইন্টেলেক্ট দেখাচ্ছে। নার্সিস্টরা তো এরকমই হয়। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পেলে তারা আর কিছু দেখে না। কিন্তু এখানেই শেষ নয়। এবারসোলের মা, ফোবি হার্পার, সে আসরে নামে। সেরা আইনজীবীদের নিয়ে আসে, টাকার খেলা শুরু হয়। আর জামিন পেয়ে যায়। হ্যাঁ, বিচারক $50 মিলিয়ন বন্ডে জামিন মঞ্জুর করেন, যদিও তাকে বাড়িতে নজরবন্দি থাকতে হয়। কিন্তু ইভ জানত তারা পালাবে। মায়ের ভূমিকাটা এখানে খুব নেগেটিভ। ছেলের সব অপরাধ জেনেও তাকে বাঁচানোর চেষ্টা। ইভের সন্দেহ সত্যি হয়। রোয়ার্কের সাহায্যে এবারসোলের নতুন ওয়ালেটে একটা ট্র্যাকার লাগানো ছিল। পালানোর ঠিক মুহূর্তে একটা প্রাইভেট শাটল স্টেশনে পৌঁছানোর আগেই ইভের টিম মা আর ছেলে দুজনকেই ধরে ফেলে। ফোবি হারপারও গ্রেস্টার হয়। হ্যাঁ,
পালানোর ষড়যন্ত্রে সাহায্য করার জন্য তাদের দেহরক্ষী টেক এক্সপার্ট সবাই ধরা পড়ে। তাহলে টাকা আর প্রভাব শেষ পর্যন্ত কাজে লাগল না। না, ন্যায় বিচার তার পথ খুঁজে নেয়। টেক এক্সপার্ট শন দোষ স্বীকার করে কম শাস্তি পায়। দেহরক্ষী চুপ থাকে। ফোবি হারপার প্রথমে খুব দিমাগ দেখায়, কিন্তু যখন শোনে তার ছেলেই সব স্বীকার করেছে, তাকেও জড়িয়েছে, তখন ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তাহলে শেষ পর্যন্ত জোনাথান আর ফোবি দুজনেরই দীর্ঘমেয়াদী জেল হয়। ন্যায় বিচার হলো বটে, কিন্তু ওই 3টে জীবন তো আর ফিরবে না। ফোবির চরিত্রটা কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায়। অভিভাবকের অন্ধ স্নেহ কিভাবে সন্তানকে ধ্বংস করে দিতে পারে? একদম। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি দেখলাম? একজন প্রতিভাবান কিন্তু ব্যর্থ শিল্পী, যে তার ইগো আর বিকৃত চিন্তাকে খুনে পরিণত করেছিল। আর দেখলাম টাকা বা ক্ষমতা শেষ পর্যন্ত কাউকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না, যদি প্রমাণ থাকে। হ্যাঁ, আর গল্পটা আমাদের শিল্পের ওই বিপজ্জনক দিকটা নিয়েও ভাবায়। কখন প্যাশন অবসেশনে পরিণত হয়, কখন সৃষ্টির ইচ্ছা ধ্বংস ডেকে আনে। এটা শুধু একটা ক্রাইম থ্রিলার নয়, এটা ক্ষমতা, অহংকার আর মানুষের মনের ভেতরের অন্ধকারেরও গল্প। এই ঘটনার রেশ কিন্তু থেকে যায়। মনে হয় এবারসোলের মতো আরও কতজন তাদের প্রতিপত্তির আড়ালে এরকম অন্ধকার লুকিয়ে রেখেছে, কে জানে। যাই হোক, আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।